আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন লক্ষ্য নির্ধারণ করে রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা সমন্বয়কদের। ফ্যাসিবাদী সব অপশক্তিকেই বিরোধী পক্ষ মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাত্রাতিরিক্ত টিউশন ফির চাপে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা 5 বছরে দিতে হয় 24 থেকে 30 লাখ টাকা, দেশের চেয়ে বিদেশেই খরচ কম। রাজধানীতে ডাকাতির পর অপহৃত শিশু ফারজানাকে উদ্ধার করেছে র্যাব, একজন আটক। হবিগঞ্জে গত 1.5 মাসে 16 শিশু নিখোঁজ, আতঙ্কিত অভিভাবকরা। এবং আজ পহেলা অগ্রহায়ণ, গ্রাম বাংলায় নতুন ফসল তোলার ধুম, কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আর যেন এই জাতিকে কোনো বিপ্লব দেখতে না হয়, সেজন্যই তাদের কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে। অপর এক সমন্বয়ক রিফাত রশিদ জানান, আপাতত সকল ফ্যাসিবাদী শক্তিকেই বিরোধী পক্ষ ভাবছে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া এই সংগঠনটি। রিপোর্ট করছেন মাজহারুল হক মহাজির। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও লালের ছোঁয়া, আওয়াজ আসছে সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কেউ কেউ বলছেন আবারও প্রয়োজন দ্বিতীয় গণ অভ্যুত্থানের, কিন্তু কেন? যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় দেশের তারুণ্য, সেই তারুণ্যে এখন কিসের সংশয়? এসব নিয়ে জিজ্ঞাসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের কাছে। জানতে চাই, বিপ্লবের শেষটা কবে দেখবে ছাত্র জনতা? 24-এর গণবিপ্লবকেই আমরা শেষ বিপ্লব হিসেবে দেখতে চাচ্ছি, শেষ রক্ত ঝরানো হিসেবে দেখতে চাচ্ছি। বারবার আমাদের পরবর্তী প্রজন্ম আবার রক্ত দিবে, তাহলে তো আমরা ব্যর্থ। আরেক সমন্বয়ক রিফাত রশিদের দাবি, ফ্যাসিবাদীদের দোসররা এখনো সক্রিয়, তাই প্রয়োজন দ্বিতীয় বিপ্লবের। বিভিন্ন জায়গার ভিতরে ফ্যাসিবাদী যে প্রেতাত্মাগুলো আছে, ফ্যাসিবাদের ল্যাসপেন্সের সুবিধাভোগীরা, তারা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা যেভাবে আমাদের গণ অভ্যুত্থান বা একটি চূড়ান্ত বিপ্লব চেয়েছিলাম, আমরা কিন্তু সেটা পাইনি। এই জন্যই আমরা হলাম গিয়া গণ অভ্যুত্থান 2.0 বা সেকেন্ড রেভলিউশনের কথা কিন্তু আমরা বারবার করেই বলছিলাম। এদিকে জনমনে চাপা ক্ষোভ, সমন্বয়কদের মধ্যে চলছে সমন্বয়হীনতা। আগের মতো সক্রিয় নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একান্ত সাক্ষাৎকারে এসব প্রশ্নেরও জবাব দেন হান্নান মাসুদ, রিফাত রশিদ। এতগুলো মানুষকে কানেক্ট করা তো বেশ ডিফিকাল্ট। কেউ না কোথাও না কোথাও থেকে সমালোচনা আসবে, কোথাও না কোথাও সমন্বয়হীনতা আসবে। এই জন্যই আমাদের নতুন অর্গানোগ্রাম হয়েছে, আমরা সারা বাংলাদেশকে কানেক্ট করার জন্য, সারা বাংলাদেশে যুক্ত হওয়ার জন্য এবং সবার কথা শোনার জন্য, সবার কথাকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সক্রিয়ভাবে কাজ করছে, তারা আবার সংগঠিত হচ্ছে। সংগঠিত শক্তির মাধ্যমেই দ্বিতীয় বিপ্লব হবে, যে বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা নিঃশেষ হবে। এই সময় এই সরকারকে সফল করতে চাইলে তার সংস্কারমূলক কাজের জন্য সময় দেওয়ারও তাগিদ মনে করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিপক্ষ হচ্ছে ফ্যাসিস্টের দোসররা, ফ্যাসিবাদী ব্যবস্থাটা। পৃথিবীর ইতিহাস বলে যে সবসময় জনগণই আসলে ক্ষমতার মালিক হয়ে এসেছে এবং জনগণ যাকে চায় তারাই আসলে ক্ষমতার মালিক হয়ে ওঠে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এদেশের মানুষ আর জুলুম অত্যাচার মেনে নেবে না। গণ আন্দোলনে আওয়ামী লীগের পতন তারই প্রমাণ। মনির হোসেন তোপর রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভারতের কর্তৃত্বসুলভ মনোভাবের কারণে 54 নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। 54টা আলোচনা করতে গেলে 1080 বছর লাগবে। আন্তর্জাতিক পানি আইনের মাধ্যমে পানি সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে, হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে, তারপরে ফান্ডামেন্টালিস্ট ইস্যু আছে। এই বগিম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে আবার। সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে, একটি ব্যক্তিকে, একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা।
এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের চাহিদাকে প্রাধান্য দিয়ে ভারতের চাহিদাকে বিবেচনা করতে হবে। ভারতের চাহিদার বিষয়টা প্রথম পাঠ হওয়া উচিত নয়। প্রথম পাঠ হতে হবে বাংলাদেশের চাহিদাগুলো কি। এদিকে ৭ নভেম্বর উপলক্ষে মিরপুর মাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। 1990-91 যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস এবং সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবের যে ইতিহাস, সেই সব ইতিহাস একই সূত্রে গঠিত। এই সূত্রটি হচ্ছে অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশের মানুষ ভোট দিতে চেয়েছে, তারা 71 সাল থেকে ভোট দিতে চেয়েছে, গণতন্ত্র চেয়েছিল। তিনি আরো বলেন, বাংলাদেশের তরুণদের বিপদগামী করতে পারেনি আওয়ামী লীগ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিশাল খরচের জাতাকলে পিষ্ট বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা 5 বছরের কোর্স শেষ করতে প্রতিষ্ঠান ভেদে খরচ হচ্ছে 24 থেকে 30 লাখ টাকা। অথচ দেশের চেয়ে অর্ধেকেরও কম খরচ থাইল্যান্ড, মালয়েশিয়া বা চীনে। শিক্ষাবিদরা বলছেন, অতিরিক্ত খরচের কারণে মেধাবীদের চিকিৎসক হওয়ার সুযোগ কমছে। তবে এখনই ফি কমানো সম্ভব নয় জানিয়ে মেধাবী কোটায় ভর্তির পরিসর বাড়ানোর কথা বলছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ইমদাদুল্লাহ বাবুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আশিক এম রাসেল। দেশে এখন ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এসব প্রতিষ্ঠানে আসন সংখ্যা প্রায় ৬,৫০০। প্রতিষ্ঠান ভেদে এসব বেসরকারি মেডিকেল কলেজে 5 বছরের জন্য পড়তে শিক্ষার্থীদের টাকা জমা দিতে হচ্ছে প্রায় 25 লাখ। এর সাথে রয়েছে মাসিক ফি 8 থেকে 10,000 টাকা। সব মিলে সেই খরচ দাঁড়ায় প্রায় 30 থেকে 35 লাখ টাকা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রতি শিক্ষাবর্ষে ফি নির্ধারণ করে দেয়। 18 লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছি, তারপরে তো হচ্ছে মান্থলি 8,000 করে দিতে হচ্ছে। বাবার একার পক্ষে হচ্ছে এই কস্টিংটা বেয়ার করা খুবই সমস্যা। মিডল ক্লাস ফ্যামিলির যারা আছে তাদের জন্য একটু কষ্টই হয়ে যায়। এমবিবিএস এবং বিডিএস কোর্সের কারিকুলাম বিশ্বব্যাপী প্রায় একই। তথ্য মতে বাংলাদেশে যে পরিমাণ অর্থ এমবিবিএস করতে খরচ হচ্ছে, এর অর্ধেক খরচ চীনে ডাক্তারি পড়তে। চিকিৎসা শিক্ষাবিদরা বলছেন, মেডিকেল শিক্ষা রাজনীতিবিদদের হাতে যাওয়ায় এবং তাদের বাণিজ্যিক চিন্তা থাকায় ব্যয় প্রতি বছর বাড়ছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তির পরে যে বাকি বিরাট সংখ্যক পাশ করা ছাত্র থাকে, তাদের মধ্যে কিন্তু সকল মেধাবীর আর্থিক সামর্থ্য থাকে না। বেসরকারি মেডিকেল কলেজে যারা পড়ে তাদের জন্য পৃথিবীর বহু দেশে আসলে বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে। সমাজে যারা নাকি ধনী মানুষ থাকেন, বিভিন্ন প্রতিষ্ঠান, তারা আসলে এই ধরনের বিভিন্ন ছাত্রদেরকে স্কলারশিপ দিতে পারে। তাহলে মেধাবী ছাত্ররা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে পড়ার সুযোগ পড়ছে। ঢাকাতে আপনি যে কোনো একটা ক্লিনিকের ডাক্তারের বেতন 30,000 টাকা। আজ থেকে 5 বছর পরে 40-45 ডাক্তার যদি বাংলাদেশের ডাক্তারের সঙ্গে যুক্ত হয়, তাহলে দেশে আসলে ডাক্তারদের পেশাগত অবস্থান, অর্থনৈতিক অবস্থান কেমন হবে একটু চিন্তা করা উচিত। ঢাকার সব বেসরকারি মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। এসব কলেজে দেশি শিক্ষার্থীর প্রতি নিবন্ধন ফি নেওয়া হয় 5 থেকে 10,000 টাকা, আর কলেজ অধিভুক্তি ফি বছরে 2 কোটি টাকা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বেড়ে যাচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, 2024-25 শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে ব্যয় এবার 3 ধাপে দেওয়ার সুযোগ করা হয়েছে। ভর্তি পরীক্ষা হচ্ছে 17 জানুয়ারি। এই মুহূর্তে বড় ধরনের কোনো কিছু সংস্কার এক্ষেত্রে করাটা কঠিন। আমরা এবার ফিটা কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করেছি। এর ফলে এককালীন যে টাকাটা দিতে হতো একটা পরিবারের জন্য, যেটা একটা কঠিন বোঝা হয়ে দাঁড়াতো, সেটা যখন 3 কিস্তিতে দেওয়ার সুযোগটা পাচ্ছে, তাতে এটা কিছুটা সহনীয় পর্যায়ে তাদের জন্য এসেছে। প্রত্যেকটা মেডিকেল কলেজকে 5% স্টুডেন্টকে দরিদ্র মেধাবী কোটায় সুযোগ দেবার কথা। এইটাও অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঠিকভাবে তারা প্রতিপালন হয় না বলে অভিযোগ রয়েছে। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, এটা আমরা কঠোরভাবে এটাকে বাস্তবায়ন করব। তবে কবে থেকে কমবে ফি, এ নিয়ে কোনো সুসংবাদ দিতে পারেননি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানীর আজিমপুরের বাসায় ডাকাতির পর অপহরণ করে নিয়ে যাওয়া ৮ মাসের শিশু ফারজানা আক্তারকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব। এ সময় মোহাম্মদপুর এলাকা থেকে একজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার সকালে ওই বাসার ভাড়াটিয়া এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার এবং অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে যাওয়ার সময় তারা শিশু ফারজানাকেও অপহরণ করে। এক সপ্তাহ আগে ভুয়া কাগজপত্র দিয়ে অপহরণকারী ওই নারী শিশুটির মায়ের কাছ থেকে ঘর সাবলেট নেয়। হবিগঞ্জে গেল ১.৫ মাসে ১৬ শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে, যাদের অধিকাংশই মাদ্রাসা ও বিদ্যালয় শিক্ষার্থী। এই ঘটনায় আতঙ্কিত উদ্বিগ্ন অভিভাবকরা। এসব ঘটনায় অপহরণকারী চক্রে সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। হবিগঞ্জের বানিয়াচং থানার পুকুরা ইউনিয়নের আওয়ালমহল গ্রামের ৫ম শ্রেণীর ছাত্র সাকিব ১ মাস আগে মসজিদে কোরআন পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়, এরপর আর ফেরেনি সে। স্কুলে পড়তো ক্লাস 5 আর মসজিদে পড়তো কোরআন শরীফ। তার আইসে আমরা কোনো খোঁজ খবর লইছি পাই না, আশা আসি তা নিয়ে আয় ফিরে। একদিন রাত্রে আব্বা একটা তাপ করতেছিল, এখন রাগ কইরা সকালে বক্তব্য যাইতেছিল, বক্তব্য যাবার কথা কইয়া এরপর থেকে তারে আর কোনো খোঁজ খবর পাইছি না। সাকিবের মতো জেলার আলামিন আহমেদ তামিম, তানজিম মোহাম্মদ আলী, তামিম জিহাদ মিয়া, সোহান মিয়া, মোহাম্মদ নাহিদ ইসলাম, শরীফা নিজামুদ্দিন সহ ১৬ শিশু নিখোঁজ হয়েছে গত ১.৫ মাসে। বেশিরভাগ ক্ষেত্রে অভিভাবকরা পুলিশকে না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিচ্ছেন। হতে পারে শিক্ষার্থীদের মানসিক অবসাদ বা মানসিক চাপের কারণে এরকম হতে পারে। মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা বা কাঠামো আমরা জানি, পড়াশোনার কাঠামো, সেই ক্ষেত্রে বাচ্চারা অনেকটাই চাপে থাকে, এটা একটা কারণ হতে পারে। আর তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে কর্তৃপক্ষের তেমন কোনো সুনজর থাকে না। যখন মাথায় আমার চাপ আসতো তখন আমি আর পড়া দিতাম না, তারপর এই চাপে আমি চলে আসলাম। আমরা দুজন ঢাকায় গেছি। সম্প্রতি 2 শিক্ষার্থী নিখোঁজ হয় এই মাদ্রাসা থেকে। ছুটির আগ পর্যন্ত তাদেরকে আমি দেখে রাখছি, তারপর ঘুমের ছুটি দিয়েছি। 10 মিনিট পর্যন্ত আমি হাঁটাহাঁটি করলাম, দেখলাম সবাই ঘুমে গেছে। তারপর আমি রুমে গিয়ে শুইলাম, রাতে 3:30টার সময় এটা দেখি তাদেরকে পাওয়া যাইতেছে না। শিক্ষার্থী ও শিক্ষকরা বলছেন, পড়ালেখার চাপ ও কঠোর বিধিনিষেধের কারণে মানসিক চাপে পড়ে পালিয়ে যায় অনেক শিক্ষার্থী। এসব ঘটনায় অপহরণকারী চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজ পহেলা অগ্রহায়ণ। গ্রাম বাংলায় এই মাসটি আমন ধান কাটার, নতুন ফসল ঘরে তোলার। এই দিনে ঘরে ঘরে শুরু হয় নতুন ধানের নবান্ন উৎসব। সর্বজনীন এই উৎসবে রেশ গ্রাম থেকে শহরের জীবনে দেখা দেয় ভিন্ন আবহে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন তামান্না জেনিফার। আমি স্বপ্ন বুনি আমন ধানের গানে। আমন ধান কাটার এই মাহেন্দ্রক্ষণে একদণ্ড অবসর নেই কৃষাণ কৃষাণীর। অগ্রহায়ণে কুয়াশায় মোড়া প্রকৃতিতে আদিগন্ত মাঠ জুড়ে সোনালী ধানের প্রাচুর্য। গ্রাম বাংলার উঠোন জুড়ে নতুন ধানের মৌ মৌ গন্ধ ভেসে বেড়ায় হেমন্তের বাতাসে। প্রাচীন বাংলায় নতুন বছর গণনা শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। সেই সময়ে ধান বিক্রির টাকায় জমিদারের খাজনা পরিশোধ করে নায়র আনা হতো মেয়েকে। হেমন্তের ভোরে গাছিদের খেজুরের রস সংগ্রহ, নতুন ধানের পিঠা তৈরিতে ঢেঁকি ঘরের ব্যস্ততা আর বাহারি পিঠার স্বাদ নিতে অধীর অপেক্ষা গ্রামবাসীর। তবে অনেক সময় ধানের ফলন আশানুরূপ হয় না। কালের বিবর্তনে, প্রাকৃতিক বিপর্যয় আর অর্থনৈতিক সংকট ভাটা ফেলে নবান্ন উদযাপনে। কারণ অনেক ক্ষতি করে ফেলেছি, নাহলে অন্য দিক দিয়ে ইনশাল্লাহ ধান মোটামুটি ফলন ভালোই পাইছি। কিছু কৃষকে আমি সহযোগিতায় পাই নাই, তখন ডিলারে গেলে ভালো ওষুধ আমি পাই নাই। পার বিঘাতে 12 থেকে 13 মণ ধান, আর এখানে বাজার মূল্য 1200 থেকে 1210-20 টাকা। আবহাওয়ার কারণে ধানের ফলন খুবই খারাপ, ধান কাটার কামালের দামও হবে না, এরকম অবস্থা হয়েছে। 12 মাসে 13 পার্বণের এই রূপসী বাংলায় নবান্ন উৎসবকে ঘিরে সনাতন ধর্মে রয়েছে মাঙ্গলিক পূজার প্রচলন। নানা পণ্যের পসরা নিয়ে জমে ওঠা গ্রামীণ মেলা,
রূপ নেয় সর্বজনীন মিলন মেলায়। অসাম্প্রদায়িক এই উৎসবে বিভেদ ভুলে ধ্বনিত হয় মিলনের গান, অশুভকে দূর করে শুভর বার্তা। তামান্না জেনিফার, ATN বাংলা। সুন্দরবনের দুবলার চরে শেষ হলো ঐতিহ্যবাহী 3 দিনের রাস উৎসব। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের প্রথম জোয়ারের পানিতে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয় এই মিলন মেলা। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে শত বছর ধরে অনুষ্ঠিত এই রাস উৎসব পালিত হচ্ছে। এবারও বন বিভাগ ও রাস উৎসব উদযাপন কমিটির সহযোগিতায় নির্মাণ করা হয় অস্থায়ী রাস মন্দির। পুণ্য লাভের আশায় প্রায় 8 থেকে 10 হাজার পুণ্যার্থী জড়ো হন সুন্দরবনের দুবলার চরে। বনের পশু শিকারীদের অবৈধ অনুপ্রবেশ বন্ধ ও তীর্থযাত্রী দর্শনার্থীদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এদিকে পিরোজপুর মঠবাড়িয়ায় বাংলাদেশ সেবাশ্রমের উদ্যোগে শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামীর আশ্রমে শেষ হল রাস মেলার আয়োজন। বাবুল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে দিনভর কীর্তন, কবিগান, ভক্তি বন্দনা, আরতি সহ নানা ধর্মীয় আচার বিধিতে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা, অন্যান্য রুটিন কাজের পাশাপাশি সংস্কারের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার বিকেলে নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে 2 লাখ মেট্রিক টন আখ মাড়াই করে 15,000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন 27 বছর বয়সী ক্যারোলিন লেভিট। তিনি মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে যাচ্ছেন। নির্বাচিত নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার তার এই নাম ঘোষণা করেন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি। ক্যারোলিন ট্রাম্পের এবারে নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমি আত্মবিশ্বাসী যে ক্যারোলিন কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব। রাতের আকাশে দেখা মিলল এ বছরের শেষ সুপারমুনের। এর নাম দেয়া হয়েছে ভিভার মুন। আগস্টের ব্লু মুন, সেপ্টেম্বরের হারভেস্ট মুন এবং অক্টোবরের হান্টার্স মুনের পর এই সুপারমুন বছরের শেষ মুন, যাকে বলা হচ্ছে ভিভার মুন। বিশ্বব্যাপী অনেকেই বিশাল এই চাঁদ দেখতে বেরিয়ে এসেছিলেন খোলা আকাশের নিচে। এবারের পূর্ণিমাটি বিশেষ, কারণ বছরের শেষ এই সুপারমুন স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল ছিল। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরিস থেকে এবার এই সুপারমুন সবচেয়ে ভালো দেখা গেছে। বাংলাদেশের আকাশে শুক্রবার দিবাগত রাত 3টা 28 মিনিটে সবচেয়ে ভালো দেখা গেছে সুপারমুন। পার্টেক্স খেলার খবর। দুই ম্যাচ সিরিজের প্রীতি ম্যাচের সমতা আনার লক্ষ্যে আজ সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলাটি শুরু হবে সন্ধ্যা 6টায়। এর আগে প্রথম আন্তর্জাতিক ম্যাচে সফরকারীরা 1-0 গোলে স্বাগতিকদের হারিয়েছিল। দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ জিতে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চায় হ্যাভিয়ার কাবরেরার দল। স্বাগতিকদের সবচেয়ে বড় দুশ্চিন্তা আক্রমণ ভাগ নেই। প্রতিপক্ষের রক্ষণে হানা দিয়েও গোল করতে পারছে না স্ট্রাইকাররা। সবুজ দলকে 3-0 গোলে হারিয়ে বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন লাল দল। সাভারের আশুলিয়ার জিরানি এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এই টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বিকেএসপি সবুজ দলের লিমা। সর্বোচ্চ গোলদাতা পুরস্কার জেতেন লাল দলের সাগরিকা এবং সেরা গোলকিপার হন সবুজ দলের সাগরিকা। 4 দিনের এই প্রতিযোগিতায় 16টি দল অংশ নেয়। ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। এই সময় বিকেএসপি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের বিকেএসপির 5 খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। নতুন লক্ষ্য নির্ধারণ করে রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা সমন্বয়কদের। ফ্যাসিবাদী সব অপশক্তিকে বিরোধী পক্ষ মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাত্রাতিরিক্ত টিউশন ফির চাপে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা 5 বছরে দিতে হয় 24 থেকে 30 লাখ টাকা, দেশের চেয়ে বিদেশেই খরচ কম। রাজধানীতে ডাকাতির পর অপহৃত শিশু ফারজানাকে উদ্ধার করেছে র্যাব। একজন আটক। হবিগঞ্জে গত 1.5 মাসে 16 শিশু নিখোঁজ, আতঙ্কিত অভিভাবকরা। এবং আজ পহেলা অগ্রহায়ণ, গ্রাম বাংলায় নতুন ফসল তোলার ধুম। কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।